কি মনে করেন সবাই বোকা? তারেক জি, আপনি সবাইকে বোকা ভাবতেছেন? যতগুলো লোক আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার, নির্দেশদাতা আপনি। হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে, এটা আপনার তাই হওয়া উচিত। যারা 5 কোটি টাকা চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি। সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা কারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। চাঁদাবাজদের হাতে দেশ ছেড়ে দিবেন না জামাতের রফিকুল ইসলাম। আপনি কি মনে করেন? এই কথা দিয়ে জামাত পুরা ঘোষণা করে দিল যে তারা আর বিএনপির সাথে কোন ধরনের সখ্যতা, সম্পর্ক, ক্লোজনেস, ন্যূনতম ক্লোজনেস, ঘনিষ্ঠতা কিচ্ছু তারা রাখছে না, রাখবে না। এটা হচ্ছে এই ইনফরমেশনটার তাৎপর্য। রফিকুল ইসলাম খানকে অনেক নিচার কেউ মনে হইতে পারে, আমি মনে করি না অন্তত। কারণ হাসিনার দুর্বৃত্তায়ন, বিশেষ করে 10, 11, 12, 13 এই পুরো 4টা বছর বাকি সব নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। উনি কিন্তু সিম্পলি এখন একটা জয়েন্ট সেক্রেটারি। তার নেতৃত্বেই জামাত ইসলামের প্রতিরোধ যা কিছু হচ্ছে এটা রফিকুল ইসলাম খান করেছেন। এটা বেশিরভাগ মানুষ জানে না। পুরা পার্টির প্রতিরোধের কাণ্ড কারখানা যত জায়গায় ঘটছে সব ঘটেছে রফিকুল ইসলাম খানের নেতৃত্বে। ফলে আমাদের তাকে আন্ডারস্টিমেট করা উচিত না। এবং উনি সফলভাবে প্রমাণ করছেন উনি পারেন এগুলা করতে। তার বিশেষ কিছু কায়দাও ছিল এবং নতুন নতুন কিছু কায়দা ছিল যেটা আমার কাছে মনে হয়েছে খুবই পরীক্ষিত। আমি সেসব ডিটেলে এখন যাব না। কাজে রফিকুল ইসলামের এই বক্তব্যটাকে আমি গুরুত্ব দিয়ে বিচার করব। উনি বলতেছেন যে দেশকে এইভাবে চাঁদাবাজদের হাতে ফেলে দিয়েন না। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের কোন লোকটা, সুস্থ স্বাভাবিক কোন লোকটা বলবে যে আপনারা একটা দেশকে চাঁদাবাজের হাতে ছেড়ে দেন? চাঁদাবাজ কথাটার সোজা অর্থ হলো নৈরাজ্য। ললেসনেস বললেও বোধহয় কম বোঝায়। রাজ্য, রাজা এগুলো মানে কি? এটা সোজা মানে হচ্ছে শৃঙ্খলা, বিচার। বিচার শৃঙ্খলা ছাড়া সমাজ হবে না। নৈরাজ্য মানে এক্সট্রিম একটা রাষ্ট্রের একটা ভাঙাচোরা অবস্থা। এটা শেষ। কে কখন কারে মারবে, কার থেকে ছিনতাই করে ধরে নিয়ে যাবে, কার থেকে সম্পদ উঠে নিয়ে যাবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। এই নৈরাজ্যপনা, এইটারই সোজা বাংলা হচ্ছে, আমাদের পপুলার বাংলা হচ্ছে চাঁদাবাজি। এই যে দেখেন, বাস চালাবে বলতে তোদেরকে 5 কোটি টাকা চাঁদা দিতে হবে, না দিলে কি হবে, তোদের বাস ভেঙে দেবো। কিন্তু বুঝতেছেন চাঁদাবাজি, বিশৃঙ্খলা, রুস্তমি এটা কোথায় পদ্মে গেছে? এরপরে কি মনে হয় যে বাংলাদেশে কোনো রাষ্ট্র আছে, বাংলাদেশে কোনো সরকার আছে? হ্যাঁ, স্ট্রেট তারা বাসওয়ালাদের কাছে চাঁদা যাচ্ছে 1 টাকা 2 টাকা না, 5 কোটি টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। আর 5 কোটি টাকা চাঁদা চাওয়ার লোক এই তারেক জিয়া অস্বীকার করতেছে এগুলো তার লোকটা। সরকার কেন ওদেরকে ধরে না? মানে আমরা এই চাঁদাবাজ 5 কোটি টাকা চাঁদাবাজ তৈরি করতে থাকবো, নিয়োগ দিতে থাকবো, আর আপনাদের বিভিন্ন সবের কাজ হবে, খাইলে তোকে ধরে নিয়ে আসবেন। খুঁজে পাইলে তো আপনি তারেক জিয়া তো আরো বেশি নিশ্চিত ভাবে জানেন যে এরা 5 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আপনি জানেন না? আপনার দলের লোক আপনি চিনেন না?
আপনারই তো সাক্ষ্য দিয়ে বলা উচিত, আপনারই তো ওদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে বলা উচিত এই হলো এদের বিরুদ্ধে অভিযোগ। কি মনে করেন সবাই বোকা? তারেক জি, আপনি সবাইকে বোকা ভাবতেছেন? যতগুলো লোক আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার, নির্দেশদাতা আপনি। হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে, এটা আপনার তাই হওয়া উচিত। যারা 5 কোটি টাকা চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি। আপনার এই জন্য দায়িত্ব নিতে হবে আজ অথবা আগামীকাল। রফিকুল ইসলাম খান ভদ্রভাবে বলছে কথাটা, যে দেশকে চাঁদাবাজ হারাতে তুলে দেন না। দেশকে চাঁদাবাজ তুলে দেন মানে কি? দেশকে কি কেউ নৈরাজ্যবাদের হাতে তুলে দিতে পারে? আপনি তারেক যে এটাও বুঝতে পারেন না নৈরাজ্যবাদ জিনিসটা কি। নৈরাজ্যবাদ মানে অ্যাপলিটিক্যাল, যেখানে কোনো রাজনীতি নাই, আইন শৃঙ্খলা নাই, নিয়ম নীতি কিছু নাই। আপনি এখন নিজেকে ঢাকতেছেন, আড়াল করতেছেন। সরকার কেন ওদেরকে গ্রেফতার করে না? খুব মজা না? আপনার তো ওদেরকে সাথে ধরে নিয়ে গিয়ে থানায় হাজির হয়ে, থানায় কেন, থানাও যদি না পারেন কোর্টে গিয়ে হাজির হয়ে ওদের নামে মামলা দেওয়া উচিত ছিল। এই যে আমি আসামি ধরে নিয়ে আসছি, এদের নামে আমি মামলা দিতে চাই, এই বলে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে হাজির হওয়া উচিত ছিল আপনার। ওরা যেই কমিটির লোক সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব ছিল এটা। এখন হাত দিয়ে ফেলতেছেন? এত সহজ? আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনাগুলোর জন্য আপনাকে একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়া এত সহজে যাবে না। নৈরাজ্যের পর নৈরাজ্য কায়েম করতে থাকবেন আপনারা, আর সবাইকে দোষারোপ করবেন। সরকারি উল্টা নৈরাজ্য তৈরি করেছে, সরকারি উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, এটা হলো সরকার দোষ। এইগুলো বকওয়াস আদালতে গিয়ে তুলে ধরেন, দেখেন আদালত কি আর সাজাটা দিয়ে আপনাকে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই অভিযোগে আপনার আদালতে মামলা হবে, আপনি আদালতে ফেস করতে হবে আপনাকে। সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই, তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে। ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি 32 নম্বরের কথা? তা থেকে শিক্ষা নিন। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদেরকেও সেইভাবে ধূলিসাৎ করে দিতে তারা থামবে না। এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয়, এবং তাতেই ক্ষান্ত হয়নি, মৃত দেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে। নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত। আওয়ামী সরকারের গত 16 বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলা এখনো শিক্ষা নিচ্ছে না। তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। তাই সরকারকেও এর দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশে এহেন দুঃসাহস, নিকৃষ্ট কাজ করার
দুঃসাহস যেন আর কারণ না হয়। বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু, সালাউদ্দিন ইত্যাদি, তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে। বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয়। ডক্টর ইউনূস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি। জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরও স্পষ্ট করেছে। এই দেশ কোনো রাজনৈতিক দলের নয়, বরং এই দেশের মালিক সাধারণ জনগণ। তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন। দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে? দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার 6 মাস টিকতে পারবে না। যা আমি গত 5 বছর 6 বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যেই পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে, কোনো নির্বাচিত সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না। ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় আসার পরে 6 মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে। অস্থিতিশীল করে দিয়ে 1 থেকে 1.5 বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা, কিন্তু কেউ কানে কথা তুলেনি। এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র, যেটা থেকে হয়তোবা গুলিও ছোড়া যাবে না। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যেই সকল অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না। একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে। সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা, এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব। তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই, সচেতন না হই, সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন। শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে। এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট 2024-এর মতো আবার সবাই একত্রে রাস্তায় জড়ো হতে পারে।
তাই এই জুলাই মাসে গত জুলাই আগস্টের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের আত্মার বা রুহের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে বিএনপির ভারত ফেরত নেতা সালাউদ্দিন আহমেদ যেদিন জামায়াত ইসলামকে বলল জামায়াত ইসলামের সাথে জোট করার প্রশ্নই আসে না, দুয়ার খোলা এনসিপির জন্য। কারণ এনসিপির তারুণ্যের কাছে বিশাল গ্রহণযোগ্যতা। সালাউদ্দিন জানেই না শিবির মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে, এনসিপির চাইতে কম নয়। শিবিরের লড়াই, সংগ্রাম, সততা এবং অত্যন্ত দক্ষ সাংগঠনিক ক্ষমতা সবকিছুই মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কি নির্মম পরিহাস, কি প্রতিশোধ! খেয়াল করেছেন? বিএনপি কিন্তু এবার আল্লাহর প্রতিশোধের নিচে পড়ে গিয়েছে। এখান থেকে তাদের কাটিয়ে ওঠা এত সহজ নয়, অনেক কঠিন হবে। কারণ হলো কি, আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এনসিপির নেতা বিএনপি যখন বদদোয়া নিছে, বিএনপি কিন্তু অভিশাপ নিছে, জনতার অভিশাপে বিএনপি। দেখেন, জামায়াত ইসলাম তো মুসলিম দল, এনসিপিও তো মুসলিম। জামায়াতকে বললো এদের সাথে জোট করার প্রশ্নই আসে না। জোট করবি না, এটা ওপেন বলার দরকার আছে। বেড়া, তোদের সাথে তো জামাতের জোট নাই, আপনাদের সাথে জোট নাই জামাতের। এখন এনসিপি করলো যে আমাদেরকে লোভ দেখিয়ে লাভ নেই, পদের লোভ দেখিয়ে, সুযোগ সুবিধার লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সালাউদ্দিনকে কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে, টোকা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সালাউদ্দিন আগের দিন জামায়াতকে একটু অপমান করার চেষ্টা করেছে, পরের দিন নিজেই অপমানিত হয়েছে। আর আল্লাহ তাকে জাতির সামনে এত বেশি অপমানিত করেছে, সরি, যা খুবই বিস্ময়কর। দেখেন, এই যে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, মিটফোর্ডের ঘটনা বিএনপিকে অপমান করে নাই, বিএনপি অপমানিত হয় নাই, জামায়াতকে অপমান করার চেষ্টা করছে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতা আসার সম্ভাবনা কমে গেছে। বিএনপি খুবই সম্ভাবনা কম তারা যে ক্ষমতা আসতে পারবে, এটা কোনো সম্ভাবনা আছে? দেখেন, আপনারা দেখেছেন এটা কতটা সঠিক আমি খুব ভালো করে জানি না। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অপমান করেছে, এটা এআই নির্মিত, অনেকের ধারণা, আমারও ধারণা তাই হয়েছে। কিন্তু দেখেন, এত খারাপ সময় গেছে বিএনপি কি কখনো এই পরিস্থিতিতে গেছে যে খালেদা জিয়াকে কেউ অপমান করতে পারছে? করছে ছাত্রলীগের ছেলেরা, প্রেসিডেন্ট জিয়াকে করছে ছাত্রলীগের ছেলেরা, তার মূর্তি ভাঙছে, আবক্ষ ভাঙছে, তার ছবি পড়াইছে, খালেদা জিয়ার ছবি পড়াইছে, তারেক রহমানকে পা দিয়ে মারাইছে। কিন্তু এখনো আইসা বিএনপি কি এটা ব্যর্থতা মনে হয় না? ব্যর্থতা কেন? দেখেন, কোন জিনিসটা তারা কন্ট্রোল করতে পারছে। সবচেয়ে একটা সহজ জিনিস পারে নাই তারা, সেটা হলো এই যে আমাদের এনসিপি নেতাদের কাছে, ধরেন তারা খুব বেশি মুক্তিযোদ্ধা করে, যে যদিও হাসিনা পালাইছে, লুটপাট, মুক্তিযোদ্ধা মানে লুটপাট, খুন, মিথ্যা, এরা এটাই দেখাইছে আমাদের সামনে, তাই না? কিন্তু দেখেন, এরা মানে জামাতকে, ঠিক আছে জামাতের সাথে জোট করবি না, এনসিপির সাথে তোদের সমস্যা কোথায়? এনসিপির লোকদের বিরুদ্ধে কথায় কথায় বলা, তাদের চরিত্র হনন করা, তারপরে তাদের সাথে বিএনপির দূরত্ব তৈরি করা, এটা কিন্তু পরিকল্পিত। বিএনপির যারা ব্যর্থ নেতা বা ভারতপন্থী, এরাই তো ব্যর্থ, আসলে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছে। এরা কিন্তু ক্রমেই এনসিপির সাথে, জামাতের সাথে দূরত্ব তৈরি করে রাখছে। কারণ এদের সাথে যদি বিএনপির একটা এলাই হয়, তাহলে তো আর এদের ক্ষমতা যাওয়া কেউ আটকাইতে পারবে না। এখন ধরেন বিএনপি ক্ষমতায় যাবে, এরা শান্তিতে থাকতে পারবে? ক্ষমতায় টিকার যোগ্যতা থাকবে না এরা। এতে আমি চিন্তা করি 5-7 মাসের মধ্যে এরা পালায় যায় কিনা। বিএনপি যদি ক্ষমতায় আসেও 5-7 মাসের মধ্যে এরা পালায় যাইতে পারে। বিসমিল্লাহ। তো এই যে এই পরিস্থিতিতে দূরত্ব তাদের বেড়েই চলছে। দুদু কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে?
মির্জা ফখরুল কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে? আপনার মির্জা আব্বাস কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে? দূরত্ব তৈরি কর, তোমার কি অবদান আছে? একজন খালেদা জিয়ার মতো আইকনিক নেত্রীকে তোমরা মুক্ত করতে পারো নাই, পারছো? হ্যাঁ, ছোট লোকেরা বিএনপিতে আসলে নেতা নাই তো, ছোট লোকে ভরপুর দলটা সত্যিকার অর্থে। এইদের সাথে থাকতে থাকতে তারেক জিয়াও সেরকম হয়ে যাচ্ছে। তারেক জিয়ার আইকনিক চরিত্র হারাই গেছে। আগের যে তারুণ্যদীপ্ত এমার্জিং একটা লিডারশিপ ছিল, অবশ্য 60 বছর হয়ে গেলে মানুষ আর মানুষের সাথে পালসের সাথে রিলেট করতে পারে না। তারেক জিয়া এখন তারুণ্যের সাথে রিলেট করতে পারছে না।